অযোধ্যার রাম মন্দির কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র, আর সেই রাম মন্দিরে চুরির মতন একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই আপনারা হয়তো এই গোটা বিষয়টি সম্পর্কে শুনেছেন বা জেনেছেন, কিন্তু জানেন কি, অযোধ্যার রাম মন্দিরের পর এবার দেবভূমি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামেও অনুদানের টাকা চুরির অভিযোগ উঠছে। ভগবান রামের ঘর থেকে কিভাবে ভক্তদের দানের টাকা সহ একাধিক সম্পত্তি গায়েব হয়ে যেত, কিভাবে পর্দাফাঁস হলো এই অপরাধ চক্রের। জানেন কি, রাম মন্দিরের চুরি যাওয়া সোনা গলিয়ে বিস্কুট করার ছক কষা হয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়েছিল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে যখন কোনো প্রশ্ন ওঠে, তখন তা স্বাভাবিকভাবেই জনমনে উদ্বেগ, কৌতূহল এবং নানান বিতর্কের জন্ম দেয়। সেখানে রাম মন্দিরের মতন স্থানে যদি সেই ঘটনা ঘটে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তা যে বিতর্কের সৃষ্টি করবে তা বলাই যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার যুগে কিভাবে এই ঘটনা ঘটল? আমাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা আরও শক্তিশালী, দুর্ভেদ্য এবং কার্যকর করা কি প্রয়োজন নয়? গোটা ঘটনার তদন্তে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু সরকার। গঠন করা হয়েছে সিট। জানেন কি, তদন্তে নেমে এই সিটির হাতে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে? কিছু অসাধু মানুষের লোভই কি এর প্রধান কারণ? রাম মন্দিরের এই ঘটনা কি ফের একবার প্রমাণ করে দিল সত্যের জয় সবসময়? আর রাম মন্দিরের এই ঘটনার পর কি এই ধরনের স্পর্শকাতর ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয়কে আরও দুর্বিদ্ধ এবং নিশ্ছিদ্র করার উদ্যোগ নেবার প্রয়োজন রয়েছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন যে অযোধ্যার রাম মন্দিরে চুরির ঘটনা এই মুহূর্তে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মোট চুরির পরিমাণ 7 কোটি টাকা থেকে শুরু করে 200 কোটি টাকারও বেশি হতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। জানেন কি, কিভাবে বোঝা গিয়েছিল এই চুরিটা যে হচ্ছে তা? চলতি বছরের একেবারে ফেব্রুয়ারি মাসে টাকা গোনার দলেরই একজন সৎ কর্মী প্রথম এই চুরির বিষয়টি কিন্তু ধরতে পেরেছিলেন। তিনি টাকা গোনার দায়িত্বে থাকা প্রধান ইনচার্জ সুভাষ শ্রীবাস্তবকে সরাসরি জানিয়েছিলেন যে গণনা কক্ষ থেকে নিয়মিতভাবে টাকা চুরি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ওই ইনচার্জ তখন সেই সতর্কবার্তাকে গুরুত্বই দেয়নি। এরপর গত মে মাসের শেষের দিকে মন্দিরের অভ্যন্তরীণ অডিট এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কিছু সদস্যের নজরে আসে যে ভক্তদের সমাগম এবং অনুদানের বাক্সের সংখ্যা বাড়লেও ব্যাংকে জমা টাকা যা পড়ছে তার দৈনন্দিন টাকার অঙ্ক একটা বড়সড় গরমিল লক্ষ্য করা যাচ্ছে। সন্দেহ হওয়ায় ট্রাস্টের কয়েকজন সদস্য মে মাসের শেষে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে একেবারে সন্দেহভাজন কর্মীদের উপর নজরদারি চালানো শুরু করে। কিছু টাকাও সেক্ষেত্রে উদ্ধার করেন, কিন্তু তখনও কোনো এফআইআর কিন্তু করা হয়নি। এরপর গত 7ই জুন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সর্বসমক্ষে দাবি করেন যে রাম মন্দিরের দান বাক্স থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে। বিরোধী দলনেতার এই চাঞ্চল্যকর দাবির পরেই রাম মন্দির ট্রাস্ট এবং উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে তৎপর হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দ্রুত গঠন করা হয় 3 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল, যে দলে রয়েছেন আইএএস অফিসার বিজয় বিশ্বাস পান্থ, যিনি আবার লখনৌয়ের ডিভিশনাল কমিশনার, রয়েছেন আইপিএস অফিসার এবং লখনৌ রেঞ্জের আইজি কিরণ এস, এবং উত্তরপ্রদেশ সরকারের অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন কুমার, যাকে মন্দিরের 5 বছরের আর্থিক লেনদেন এবং কোটি কোটি টাকার গরমিল খতিয়ে দেখার জন্য এই সিটে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই দলকে কম সময় দেওয়া হলেও এই চুরির গভীরতা এবং ব্যাপ্তি দেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সময়সীমা বাড়িয়ে আগামী 15ই জুলাই পর্যন্ত করেছেন। তদন্তে নেমে পিলগ্রিম ফ্যাসিলিটি সেন্টারের টাকা গোনার যে ঘর, সেই ঘরের 45 দিনের সিসিটিভির ফুটেজ গভীরভাবে কিন্তু স্ক্যান করেন ওই তদন্তকারীরা।
দীর্ঘ 10 দিন ধরে এই সিসিটিভি ফুটেজ এবং ট্রাস্টের নথিপত্র খতিয়ে দেখার পর সিট উত্তরপ্রদেশ স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেয়। আর ওই রিপোর্টে টাকা গণনাকারী চুক্তিভিত্তিক কর্মীদের সরাসরি এই চুরিতে লিপ্ত থাকার অকাট্য একটা প্রমাণ সিসিটিভির ফুটেজ সহ পেশ করা হয়। বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন অযোধ্যার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। এফআইআর দায়ের হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই গত 26শে জুন পুলিশ এবং সিট তৎপর হয়ে ওঠে মূল 8 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই দিনই তাদের কড়া নিরাপত্তায় অযোধ্যার বিশেষ আদালতে পেশ করা হয়। আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিন্নু। ধৃতদের বিরুদ্ধে চুরি, বিশ্বাসঘাতকতা, চুরি করা সম্পত্তি গ্রহণ বা লুকিয়ে রাখা, ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ধৃতদের মধ্যে বেশিরভাগই মন্দিরের টাকা গোনার কেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কিন্তু কর্মরত ছিল। এরা 14 থেকে 15,000 টাকা মাসিক বেতন পেত। ব্যতিক্রম শুধু ওই ইনচার্জ সুভাষ শ্রীবাস্তব এবং চাবির রক্ষক তিন্নু যাদব। বর্তমানে তারা প্রত্যেকেই কিন্তু ফৈজাবাদ জেলে বন্দী রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস এর 305, 306, 316 5, 317 4, 317 5, 61 এবং 3 5 ধারায়, সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের 13 1 ক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রামশঙ্কর যাদব ওরফে তিন্নু ট্রাস্টের প্রধান চম্পত রায়ের প্রাক্তন গাড়ি চালক। দানবাক্সের চাবি তিন্নুর কাছেই থাকতো। রামাশঙ্কর মিশ্র ওরফে রবি মিশ্রর বিরুদ্ধে রয়েছে কর্মচারীদের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করার অভিযোগ। তিনি নিজের ছেলে এবং জামাইকেও এই টাকা গোনার কাজে লাগিয়ে দিয়েছিলেন। অভিযুক্ত রামাশঙ্কর মিশ্রের ছেলে অনুকল্প মিশ্রও এই ঘটনার সঙ্গে জড়িত। মন্দিরের অ্যাটেন্ডেন্ট অবিনাশ শুক্লার বিরুদ্ধে রয়েছে টাকা আত্মসাতের অভিযোগ। তদন্তের শুরুতে তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার হদিশ মিললেও পরবর্তীতে সিটের চূড়ান্ত অভিযানে অবিনাশের হেফাজত থেকে সর্বোচ্চ 20.39 লক্ষ নগদ টাকা, 1121 মার্কিন ডলার এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। তিন্নু যাদবের ভাইপো মনীষ যাদবের বাড়ি থেকেও চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে। রামাশঙ্কর মিশ্রের জামাই লবকুশ মিশ্রের দায়িত্বে ছিল ওই তছরূপের টাকা সরিয়ে ফেলার। তদন্তের শুরুতে তার বাড়ি থেকেও টাকা উদ্ধার হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন ব্যাংক কর্মী ধৃত সুভাষ শ্রীবাস্তব নগদ টাকা গণনার দায়িত্বে থাকা কর্মীদের ইনচার্জ ছিলেন। এছাড়াও ধৃত করুণেশ পাণ্ডের বিরুদ্ধে ওই দানের টাকা রসিদ বা নথিতে কারচুপি করার অভিযোগ রয়েছে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই চুরির ধরন। জানেন কি, সিসিটিভি থাকা সত্ত্বেও এরা কিভাবে ওই দানের টাকা সরাতো? সিসিটিভি ফুটেজ থেকেই জানা যাচ্ছে যে টাকা গোনার সময় অভিযুক্তরা সিসিটিভির ক্যামেরা আড়াল করার জন্য একটা বিশেষ কৌশল ব্যবহার করত। একজন যখন টাকার বান্ডিল সরাতো তখন বাকি 4-5 জন কর্মী মিলে তারা ওই হিউম্যান শিল্ড বা দেওয়ালের মতনভাবে একেবারে লাইন করে দাঁড়িয়ে যেত। আর এর ফলে ক্যামেরা সচল থাকা সত্ত্বেও চুরির ঠিক মুহূর্তটি সরাসরি কিন্তু এই ক্যামেরায় রেকর্ডিং হতো না, বা হলেও বোঝা যেত না। ক্যামেরার আড়ালে গিয়ে অভিযুক্তরা অত্যন্ত চালাকির সঙ্গে নোটের বান্ডিলগুলো নিজেদের প্যান্টের পকেটে, গেঞ্জির ভেতর, আন্ডারগার্মেন্টসের ভেতরে কিংবা পায়ের মোজার ভেতরে গুজে রাখত। প্রতিদিন ডিউটি শেষে তারা এইভাবেই টাকা বাইরে নিয়ে যেত। ফুটেজে আরও দেখা গেছে যে টাকা গোনার ঘর থেকে বেরোনোর পর এই অভিযুক্তরা সোজা মন্দিরের ভেতরের শৌচাগারে চলে যেত। টাকা গোনার ঘর থেকে বেরোনোর সময় করা চেকিং এড়াতেই তারা এই টাকা প্রথমে ওই শৌচাগারের ভেতরে গোপন একটা জায়গায় লুকিয়ে রাখত। এরপর ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় সুযোগ বুঝে সেই টাকা ব্যাগে ভরে তারা বেরিয়ে যেত। তদন্তে আরও উঠে এসেছে যে অভিযুক্তরা টাকা গোনার চেয়ে সিসিটিভি ক্যামেরার মুভমেন্টের দিকেই বেশি নজর রাখত।
সিসিটিভি ক্যামেরার লেন্স কোন দিকে ঘুরছে তার উপর ভিত্তি করেই কিন্তু তারা নিজেদের বসার পজিশন বা অবস্থান পরিবর্তন করত, যাতে ওই ক্যামেরার ব্লাইন্ড স্পট অর্থাৎ যে অংশ ক্যামেরায় দেখা যায় না তার পুরোপুরি ফায়দাটা তোলা যায়। এই সিসিটিভি ফুটেজই এই মামলার সবচেয়ে বড় ডিজিটাল প্রমাণ, যার উপর ভিত্তি করেই কিন্তু পুলিশ আদালতে এই অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করতে পেরেছে। এইসব তদন্তের মাঝেই আবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই মন্দিরের রেকর্ডে থাকা 60 কেজি রূপোর বার নিখোঁজ হয়ে গেছে। জানা যাচ্ছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় এই রূপোর বারগুলো দান করা হয়েছিল, সেগুলো মন্দিরের ভিত্তিপ্রস্তরে ব্যবহার করার কথা ছিল। ওই দানের ছবি ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। আরও অভিযোগ উঠছে যে মন্দিরে দান করা সোনা, রূপো এবং হীরের অলংকারের বদলে নকল সামগ্রী রাখা হয়েছে। এছাড়া নগদ অনুদানের একটা অংশ আত্মসাৎ করা হয়েছে। জানেন কি, রাম মন্দিরের চুরি যাওয়া সোনা গলিয়ে বিস্কুট করার ছক কষা হয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা। জানেন কি, অযোধ্যার রাম মন্দিরের পর বদ্রীনাথ ধামেও অনুদান চুরির অভিযোগ উঠছে। গোটা ঘটনায় কতটা তৎপর এখন বিজেপি সরকার? এই ধরনের দুর্নীতি ঠেকাতে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? দেখুন, রাম মন্দিরে চুরির ঘটনায় সিট এখনো পর্যন্ত প্রায় 80 লক্ষ টাকা নগদ এবং জমি বাড়ির নথি উদ্ধার করতে পারলেও ভক্তদের দান করা সোনার গয়নাগুলোর সরাসরি কোনো হদিশ কিন্তু এখনো পায়নি। যেহেতু সরাসরি কোনো গয়না উদ্ধার করা যায়নি, তাই ফরেনসিক এবং তদন্তকারী অফিসারদের প্রবল অনুমান যে চুরির পর প্রমাণ লোপাট করতে এবং সহজে বাজারে বিক্রি করার জন্য সেই সোনা গলিয়ে সোনার বিস্কুটে রূপান্তরিত করা হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে সিট রাম মন্দিরে গিয়ে সেখানকার ইনচার্জ কেডি বাবুকে জেরা করেছে। ভক্তদের দেওয়া সোনা রূপো কিভাবে রাখা হতো তার সমস্ত রেকর্ড চাওয়া হয়েছে। এছাড়া সরকারি খনি এবং মুদ্রণ সংস্থা এবং ব্যাংকে যে পরিমাণ সোনা রূপো পাঠানো হয়েছিল তার সমস্ত লেনদেনের হিসেব মেলানো হচ্ছে। ট্রাস্টের পক্ষ থেকে আগে প্রায় 944 কেজি রূপো পরীক্ষার জন্য সরকারি মিন্টে পাঠানো হয়েছিল। এছাড়াও গত 5 বছরের আয় ব্যয়, মন্দির নির্মাণ খরচ এবং ভক্তদের দেওয়া সমস্ত মূল্যবান উপহারের নতুন করে অডিট করা হচ্ছে। এছাড়াও আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে অভিযুক্তদের মুছে ফেলা পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করে তদন্তকারীরা এই বিশাল অনুদান চুরির আসল রহস্য এবং পাচার হয়ে যাওয়া কোটি কোটি টাকার হদিশ পেয়েছেন। লবকুশ মিশ্রা, অবিনাশ শুক্লা এবং তিন্নু যাদবকে গ্রেপ্তারের পর পুলিশ তাদের মোবাইলগুলোকেও বাজেয়াপ্ত করে। অভিযুক্তরা চুরির সময় প্রমাণ লোপাট করতে তাদের ফোন সম্পূর্ণ ফরম্যাট করে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দিয়েছিল, কিন্তু সিট ফোনগুলো লখনৌয়ের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে ওই ডিলিট হয়ে যাওয়া সমস্ত চ্যাট এবং অডিও মেসেজ পুনরুদ্ধার করেছে। পুনরুদ্ধার করা চ্যাট থেকেই জানা যাচ্ছে যে ধৃত 8 জন মিলে গত কয়েক মাসে দান বাক্স থেকে ধাপে ধাপে প্রায় 2 কোটি টাকা নগদ সরিয়েছিল। চ্যাটে তারা কোড ল্যাঙ্গুয়েজ নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করার জন্য ব্যবহার করত। এই চ্যাট থেকেই প্রথম স্পষ্ট হয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু অস্থায়ী নজরদারি কর্মীর সঙ্গেও এই অভিযুক্তদের নিয়মিত যোগাযোগ ছিল, যারা টাকা গোনার দিনে ওই সিসিটিভি ক্যামেরা আড়াল করতে সাহায্য করত। আর এটাও জানা যায় যে ওই চুরির টাকা কোথায় কোথায় জমি, ফ্ল্যাট বা বিলাসবহুল গাড়ি কেনার পেছনেও খাটানো হয়েছিল। এই আবহে ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে রাম মন্দিরের প্রণামী চুরির মামলায় অভিযুক্তদের পক্ষে তাদের কোনো সদস্য মামলা লড়বেন না। যদি কোনো আইনজীবী এই সিদ্ধান্ত অমান্য করেন তাহলে তাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বার অ্যাসোসিয়েশনের দাবি, চুরি বিতর্কে যাদের নাম জড়িয়েছে, যেমন ওই প্রাক্তন ট্রাস্ট সদস্য চম্পত রায়, অনিল মিশ্র এবং ট্রাস্টের সদস্য গোপাল রাও, এদের আগামী 3 দিনের মধ্যে হয় জেলে পাঠাতে হবে, নতুবা অবিলম্বে এদেরকে অযোধ্যা ছেড়ে চলে যেতে হবে। এই আলটিমেটাম না মানা হলে পুরো অযোধ্যা অবরুদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই চম্পত রায় এবং অনিল মিশ্র ইতিমধ্যেই ট্রাস্ট থেকে কিন্তু পদত্যাগ করেছেন।
তবে এই ঘটনায় তাদের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবলে এক বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন, রাম মন্দিরের দান বাক্সে চুরির এই জঘন্য ঘটনাটি কোটি কোটি রাম ভক্তের ভাবাবেগে গভীরভাবে আঘাত করেছে। তদন্তে যেই দোষী সাব্যস্ত হোক না কেন, তাকে যেন কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর হোসাবলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে ট্রাস্টের পরিচালনগত গাফিলতির কারণেই সুরক্ষায় এই বড় সড় গলদ তৈরি হয়েছে। তিনি ট্রাস্টের আর্থিক লেনদেনকে সম্পূর্ণ স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করার দাবিও জানিয়েছেন। আরএসএস সমগ্র হিন্দু সমাজের কাছে এই কঠিন সময়ে ধৈর্য এবং সংযম রাখার আবেদন জানিয়েছে। সংঘের আশঙ্কা, এই দুর্ভাগ্যজনক ঘটনাটিকে হাতিয়ার করে কিছু হিন্দু বিরোধী এবং দেশবিরোধী শক্তি হিন্দু ধর্ম এবং সমাজকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করতে পারে। পাশাপাশি নাগপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত সাব জানিয়ে দিয়েছেন যে দত্তাত্রেয়জি যা বলেছেন এক্ষেত্রে সেটাই তার বক্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহন ভাগবতের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়াও রাম মন্দিরের আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং বজরং দলের প্রতিষ্ঠাতা বিনয় কাটিয়ার সর্বসমক্ষে দাবি করেছেন যে রাম মন্দিরের বিপুল অনুদান লুটের পেছনে ট্রাস্টের বড় বড় কর্তাদের হাত রয়েছে। দ্রুত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ভেঙে নতুন করে সৎ এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের নিয়ে এসে ওই ট্রাস্ট গঠনের দাবি জানিয়েছেন। বিনয় কাটিয়ার আরও দাবি করেছেন যে এই কেলেঙ্কারির খবর সামনে আসার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে ফোন করেছিলেন এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। অন্যদিকে রাম মন্দিরের অনুদান চুরির ঘটনা সামনে আসার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার এবং মন্দির ট্রাস্ট যৌথভাবে অত্যন্ত কঠোর প্রশাসনিক এবং সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধীদের দমন করা থেকে শুরু করে টাকা গোনার নিয়মে আমূল পরিবর্তন সব ক্ষেত্রেই নেওয়া হয়েছে নজিরবিহীন একটা ব্যবস্থা। সিটের তদন্তে দেখা গেছে যে ধৃতরা ওই চুরির টাকায় বিলাসবহুল বাড়ি তৈরি করেছিল। আর এরই প্রেক্ষিতে যোগী সরকার মূল অভিযুক্ত এই লবকুশ মিশ্রের বাড়ির ওপর এবার বুলডোজার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। টাকা চুরির কৌশল ভেস্তে দিতে গণনা কক্ষে সম্পূর্ণ নতুন নিয়ম এবং ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। টাকা গোনার দায়িত্বে থাকা কর্মীদের জন্য আকাশী নীল রঙের বিশেষ পকেটহীন গাউন এবার থেকে কিন্তু পরিধান করতে হবে। পাশাপাশি কর্মীদের জন্য আলাদা চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে। গণনা কক্ষে ঢোকার আগে এবং বেরোনোর সময় দু দফাতেই মেটাল ডিটেক্টর এবং ওই শারীরিক তল্লাশি করা হবে। আগে টেবিল চেয়ারে বসে টাকা গোনা হতো, যা ওই সিসিটিভি আড়াল করতে সাহায্য করত। আর এখন সব কর্মীকে একেবারে মেঝেতে বসে সবার সামনে টাকা গুনতে হবে। টাকা গোনার ঘরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ তো দূরস্থ, কোনো ধরনের জুতো বা চটি পরে ঢোকাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু অভিযুক্তরা টাকা লুকিয়ে রাখার জন্য শৌচাগার বা ওয়াশরুম ব্যবহার করত, তাই এখন নিয়ম করা হয়েছে যে ডিউটি চলাকালীন কোনো কর্মী ওয়াশরুমে গেলে, যাওয়ার আগে এবং ফিরে আসার পর দুটো সময়তেই তার কড়া সিকিউরিটি স্ক্রিনিং করা হবে। এছাড়াও চুরির সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অস্থায়ী কর্মীরা যুক্ত ছিল তাদের ভূমিকা খতিয়ে দেখতে এবং ব্যাংকের নিজস্ব নজরদারিতে কি গাফিলতি ছিল তা ধরতে এসবিআইয়ের ম্যানেজার এবং ক্যাশিয়ারকেও কিন্তু জেরা করা শুরু করেছে সিট। আর যোগী সরকারের এই দ্রুত এবং কঠোর পদক্ষেপের ফলে ধৃতদের পার পাওয়ার সমস্ত রাস্তা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তবে অযোধ্যার ক্ষত এখনও দগদগে, তার মাঝেই আবার দেবভূমি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামেও থাবা বসিয়েছে এই অনুদান চোরেরা। অভিযোগকারী সংগঠন ভৈরব সেনার দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরে চলা এই চুরিতে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ৩রা জুলাই অভিযোগ জমা পড়ার ২৪ ঘন্টার মধ্যে বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী এই আর্থিক গরমিলের তদন্তে একটি ৪ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক অভিযোগে এক কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্তে গরমিল প্রমাণিত হলে কঠোর আইনি এবং বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। দেখুন, এমন ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তির যুগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরও দুর্ভেদ্য করাটা কিন্তু এই সময়ের দাবি। এর জন্য এআই চালিত সিসিটিভি ক্যামেরা ব্যবহার, ক্যাশলেস ডিজিটাল অনুদান ব্যবস্থা এবং কঠোর থার্ড পার্টি ফিনান্সিয়াল অডিট বাধ্যতামূলক করা প্রয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে কর্মীদের কঠোর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং পকেটহীন পোশাকের মতন দ্বিস্তরীয় সিকিউরিটি স্ক্রিনিং নিশ্চিত করলেই ভবিষ্যতে রাম মন্দির বা ওই বদ্রীনাথ ধামের মতন পবিত্র স্থানে এই ধরনের অভ্যন্তরীণ চুরির পুনরাবৃত্তি চিরতরে রোধ করা সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের নজর থাকবে আগামীতে এই ঘটনার মোড় কোন খাতে বয় সেই দিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।